আসসালামু আলাইকুম। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে তার আগে এবং পরে অবশ্যই সন্ত্রাস চলছে, অবশ্যই মানুষ হত্যা চলছে, অবশ্যই লুটতরাজ ডাকাতি চলছে, একথা সত্য। কিন্তু শেখ হাসিনার পতনের পর বা তিনি পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে একটি নতুন অরাজকতা সৃষ্টি হয়েছে, চলছে, অনেক সুযোগ সন্ধানীরা এই কাজগুলো করছে, এই বিষয়টি আমরা অস্বীকার করছি না। কিন্তু সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, এই বিষয়টি আমরা কিভাবে সহজে মেনে নিব? এবং এই বিষয়টি ভারতের পক্ষ থেকে খুব জোরে সোরে প্রচার করা হচ্ছে। তাহলে কি ভারত এখনো পর্যন্ত তার ষড়যন্ত্র থামায়নি? এখনো পর্যন্ত এই যে অভ্যুত্থান ঘটল গত 5 আগস্ট, তার আগ পর্যন্ত ভারতের যে অবস্থান গণমানুষের বিরুদ্ধে, তাদের স্বার্থে বিশেষ একটি দলকে বেছে নিয়ে তারা নানান ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করে আসছিল, সেই জায়গাটিতে কি এখন অন্য ষড়যন্ত্র চলছে? পুরো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার সূক্ষ্ম একটি ষড়যন্ত্র এখনো পর্যন্ত ভারত চলে যাচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদে উত্থান ঘটেছে সেটি বহির্বিশ্বে প্রকাশ করতে চায়, প্রচার করতে চায়। তার যথেষ্ট প্রমাণ, যথেষ্ট যৌক্তিকতা আমাদের সামনে রয়েছে। এর আগে বিবিসি রিপোর্ট করেছে গত ছাত্র আন্দোলনের সময়, আবার আল জাজিরা একটি বিশ্লেষণ তুলে ধরেছে যে বিষয়টির কথা আমি বলছিলাম। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর যেই কাজগুলো চলছে আমাদের অনাকাঙ্ক্ষিত, অবশ্যই নিন্দনীয়, সেইটিকে কেন্দ্র করে ভারতে যে নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে এবং মোদী সরকারের অনুগত বিভিন্ন গণমাধ্যম একেবারে গুজব ছড়াচ্ছে, সেই বিষয়টি তুলে এনেছে আল জাজিরা। আল জাজিরা শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমি আগে সেই রিপোর্টের অংশবিশেষ একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল জাজিরার এই রিপোর্টের শিরোনাম হচ্ছে ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর। এখানে বলা হচ্ছে যে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের কেন্দ্র করে খবর প্রকাশিত হতে শুরু করেছে, যেখানে তারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হাসিনার পতনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিও প্রচার করা হচ্ছে। এই হচ্ছে আল জাজিরার যে রিপোর্ট, সেটির বাংলা করলে দাঁড়ায়। এখানে আরও বলা হচ্ছে আল জাজিরা রিপোর্টে, টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও নামে একটি গণমাধ্যম রয়েছে, এর যে ইউটিউব চ্যানেল, সেখানে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা। ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, যেটি আল জাজিরা দাবি করছে এবং আমরা যেগুলো দেখছি সেখানে যা বলার চেষ্টা করা হচ্ছে তা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনতা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওই ভিডিওতে 4টি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার খবর দৃশ্যায়ন করেছে। ওই 4 বাড়ির 2টি মুসলিম মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তিকর, এটি আল জাজিরা দাবি করছে ওই ভিডিওতে যা যা বলা হচ্ছে সেটি প্রসঙ্গে। কেননা ওই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে একটি বাড়ি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের। অবশ্যই আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যে মিউজিয়াম, বঙ্গবন্ধু জাদুঘর বা তার 32 নম্বরের বাড়ি ধানমন্ডির, সেটি অবশ্যই যেভাবে পোড়ানো হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কিন্তু গণহত্যা সংঘটিত বা হিন্দুদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন চালানো হচ্ছে, সে বিষয়ে বলা হচ্ছে যে ওই ভিডিওতে জনতার হাতে 24টি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চিত্র দেখানো হয়েছে, যা স্পষ্টতই বিভ্রান্তিকর। গণহত্যাও চালানো হয়েছে। শেখ হাসিনা সরকার যখন পতনের মুখে, তখন ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে, একথা সত্য। আবার তার পতনের পরে বিভিন্ন জায়গায় পিটিয়ে পুলিশ হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, ডাকাতি হয়েছে, এ কথাও সত্য, আমরা তো অস্বীকার করছি না। কিন্তু বারবার এমফাসাইজ করার চেষ্টা করছি যে সংখ্যালঘুদের উপর নির্যাতন আসলে কতটা হয়েছে। সংখ্যালঘুরা অবশ্যই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন,
খুব স্বাভাবিক, তারা যে আতঙ্কের মধ্যে রয়েছেন, কিন্তু তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে, তাদেরকে বেছে বেছে নির্যাতন করা হচ্ছে। তাহলে অন্য মানুষরা যে নির্যাতনের শিকার হয়েছেন তারা সবাই কি সংখ্যালঘু? যাদের বাড়িতে হামলা হয়েছে, লুটতরাজ হয়েছে, ডাকাতি চলছে যাদের বাড়িতে, তারা কি সবাই সংখ্যালঘু? কিন্তু ভারতের গণমাধ্যমে একপেশেভাবে সংখ্যালঘুদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে তাদের উপরে নির্যাতনটি চলছে। আল জাজিরা দাবি করছে যে তারা স্বাধীনভাবে যাচাই করার চেষ্টা করেছে, যে জিনিসটি যাচাই করার চেষ্টা করেছে তাতে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার প্রমাণিত হয়েছে। এটি আল জাজিরার মন্তব্য। কেননা যে 2 হিন্দু এখন পর্যন্ত নিহত হয়েছে ওই ভিডিওতে দেখানো হয়েছে যাদেরকে, তাদের একজন পুলিশ সদস্য এবং একজন আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ। তো পুলিশ সদস্য থাকতে পারে না হিন্দু? কত পুলিশ সদস্য এর মধ্যে নিহত হয়েছেন। এই যে গণ অভ্যুত্থান ঘটলো তার পরবর্তীতে যে একটি অরাজকতা হয়েছে, সুযোগ সন্ধানীরা, অতি উৎসাহীরা পুলিশ পিটিয়ে হত্যা করেছে, অবশ্যই এগুলো স্বীকার করে নিতে হবে। কিন্তু পুলিশ পিটানো আর সংখ্যালঘু নির্যাতন তো এক কথা নয়। সেই পুলিশ সদস্যদের মধ্যে কি সবাই হিন্দু সম্প্রদায়ের? নিশ্চয়ই না। অধিকাংশ কি 2-1 জন ছাড়া সবই তো মুসলিম সম্প্রদায়ের। তাহলে কি মুসলিম নির্যাতন চলছে? আমরা এইভাবে ব্যাখ্যা করব? এখানে বলা হচ্ছে যে যারা মূলত ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছেন এবং ওই সময় অনেকে নিহত হয়েছেন পুলিশের গুলিতে, পেটোয়া বাহিনী তাদের অত্যাচারে। পক্ষান্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের দ্বারা যে সহিংসতার সৃষ্টি হয়েছিল তাতে 3 শতাধিক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন এবং পরবর্তীতে অবশ্যই আরও অনেকে প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে মাত্র 8%। যাই হোক, এখানে আরও অনেক কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে হিন্দুদের উপরে হামলার অনেক খবর ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। যেমন ভারতের প্রধানমন্ত্রীর দল অর্থাৎ নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি উচ্চ পর্যায়ের নেতা শুভেন্দু অধিকারী, আমরা জানি তিনি পশ্চিমবঙ্গের নেতা, তাকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হচ্ছে যে 1 কোটিরও বেশি শরণার্থী শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। তারা এতটাই আতঙ্ক ছড়াচ্ছে। 1 কোটিরও বেশি হিন্দু শরণার্থী হয়ে সে দেশে যেতে পারে, এটি তারা আশঙ্কা করছে। কেন আশঙ্কা করছে আমরা একটু স্পষ্টত বুঝতে পারছি। বাংলাদেশকে এখন একটি জঙ্গিবাদী রূপ দেওয়া হবে এবং আসাম এবং মেঘালয়ে কারফিউ জারি করা হয়েছে। এই প্রশ্নটি আমি কদিন আগে বলেছিলাম যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে তাতে আসাম এবং মেঘালয়ে কারফিউ কেন? অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য তো কারফিউ প্রয়োজন হয় না। এই যে বিষয়গুলো ঘটছে এবং বিবিসিতেও আমি শুরুতে বলছিলাম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যে হিন্দু হোস্টেলে সেনা আক্রমণ ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চট্টগ্রামে আমরা জানি যে 6 তলার ছাদ থেকে এক ছাত্রলীগ নেতাকে বা কর্মীকে পিটিয়ে ফেলে দেওয়া হচ্ছে। সেটি রংচং মেখে ভারতের বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলো যে হিন্দু হোস্টেলের সেনা আক্রমণ। এতটা ভয়ঙ্করভাবে সেখানে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী নাকি হিন্দুদের উপর আক্রমণ করছে। যেখানে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিতে গিয়ে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুগছে, তাদের এখন পররাষ্ট্রনীতি কী হবে বাংলাদেশের ক্ষেত্রে, যদিও ডক্টর ইউনূসের সরকারকে তারা অভিবাদন জানিয়েছে, এটা জানাতেই পারে কূটনৈতিক জায়গা থেকে, কিন্তু ষড়যন্ত্র ভারত করছে, থেমে নেই। তার কারণ আমি আগেও বলেছি ভারত যে এই অবস্থায় বসে থাকবে খুব সহজেই এই অঞ্চলে ভূ রাজনৈতিক ক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেবে, যে আধিপত্যটি এতদিন তারা যুগের পর যুগ চালিয়ে এসেছে বাংলাদেশের উপরে, সেটি তারা কোনোভাবে মেনে নেবে না এবং অবশ্যই নীল নকশা ভারতের চলবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।